স্কুল ছুট ছেলে মেয়ে যারা স্কুলে আর যাচ্ছে না তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। 4, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সব রকম সাহায্য করা। আফটার মাধ্যমিক সে কি পড়বে নিজে বুঝতে পারে না, তার জন্য আমাদের কাউন্সিলিং কোর্স আছে। সে পড়া ছেড়ে দিতে চায় আর পড়তে চাচ্ছে না, তার জন্য আমাদের মোটিভেশনাল ক্লাস আছে। আমাদের আদি স্যার বলে একজন আছেন, উনি মোটিভেশনাল ক্লাস করেন এবং কাউন্সিলিং এর কাজ উনি সুন্দর করেন। 5, সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত মায়েদের শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব ও সোনার সংসার প্রতিষ্ঠার জন্য মায়েদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সেটা প্রদান করা। 6, সব বয়স ও সব শ্রেণীর মুসলিমদের জন্য একান্ত অপরিহার্য ধর্মীয় শিক্ষা, এটা তাদেরকে দেওয়া। 7, কর্মসংস্থান, পরিবার ও সামাজিক বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ট্রেনিং এর ব্যবস্থা করা, যেমন ইমাম ডিপ্লোমা কোর্স, প্রি ম্যারিটাল কোর্স, তারপরে পোস্ট ম্যারিটাল কোর্স এবং এই সঙ্গে সঙ্গে স্টুডেন্টের ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স আমরা শুরু করতে পেরেছি। 8, সুদমুক্ত অর্থনৈতিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সুদবিহীন মাইক্রো ফিন্যান্স চালু করা। এই মাইক্রো ফিন্যান্স আমাদের হাতে কোনো অর্থ নেই, আমরা একটা নতুন সিস্টেম দিতে পেরেছি। সেটা হলে এই, যেমন বন্ধন বা অন্যান্য জায়গা থেকে আমাদের মেয়েদেরকে মায়েদেরকে লোন দেওয়া হচ্ছে 10,000 টাকা, আর ওই টাকাটা ধীরে ধীরে পরিশোধ করছে হচ্ছে 13, 14, 15,000 টাকা। তার একটা গরিবার এখানে 3, 4,000, 5,000 টাকা ডাউন হয়ে যাচ্ছে সুদ দিতে। আমরা সেটা করছি কি, বিভিন্ন গ্রামের যুবকদের মাঝখানে, মায়েদের মাঝখানে এবং বয়স্ক মানুষের মাঝখানেও, যে 51 জন মানুষ সাপোজ বা 50 জন মানুষ, এই 50 জন মানুষ সবাই এ সপ্তাহে 1,000 কোটি টাকা দিল, 50,000 টাকা জমা হলো। এইটা একজনকে দিলাম যার সামনের দিন মেয়ের বিয়ে আছে, সামনের সপ্তাহে আবার 50 জন 1,000 কোটি টাকা জমা দিল, এটা আরেকজনকে দিলাম যে একটা বড় বিজনেস শুরু করবে। তার মানে প্রত্যেক সপ্তাহে 1,000 করে দেওয়া, 50 সপ্তাহে 50,000 টাকা প্রত্যেকেই দেবে, আর প্রত্যেকেই একবার 50,000 কোটি টাকা নেবে পাবে। এতে কোনো ইন্টারেস্ট, কোনো সমস্যা তার নেই। এই মাইক্রো ফিন্যান্সটা আমরা চালু করতে পেরেছি। 9, মদ, জুয়া, চুরি, ছিনতাই ও যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে রক্ষা করবার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। যেমন আমাদের ভিলেজ টিম যেটা তৈরি হয়েছে, আমি উল্লেখযোগ্য বলতে পারি বাগবেড়িয়া বলে একটা গ্রাম, যে গ্রামের একেবারে 500 থেকে 550 মা আমাদের স্কুলের এখন স্টুডেন্ট, প্রত্যেকেই মা, এরা স্টুডেন্ট এবং এরা কমিটি করেছে, মায়েদের কমিটি। সেই কমিটির পক্ষ থেকে গ্রামের কোন পুরুষ যদি মদ খায় এবং মদ খাওয়ার কারণে সংসারে অশান্তি হয়, তাহলে এই কমিটির পক্ষ থেকে সেই পুরুষ মানুষকে শাসানো হবে, যে দরকার হলে তোমার বউকে আমরা বাড়ি নিয়ে তোমার বউকে বসবো, তুমি যদি মদ খাওয়া ত্যাগ না করতে পারো। ঠিক এইভাবে নারী শক্তিটাকে কাজে লাগিয়ে একটা গ্রামকে আমরা মদ মুক্ত করা, জুয়া মুক্ত করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা বলি যে ফ্রি ফায়ার, পাবজি যুবকরা খেলে, থেকে ওদের বাঁচানোর কোনো বৃথা কথা, চেষ্টা করলে পারা যায়। সেই মায়েরা এখন চেষ্টা করছে যে বাচ্চা ফ্রি ফায়ার খেললে, 4 বাচ্চা ফ্রি ফায়ার খেলবে, সেই মাকে আমরা চাপ সৃষ্টি করবো আপনার বাচ্চাকে এই বিধ্বংসী খেলা থেকে আপনি বাঁচান। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের সে কাজও চলছে। তো এই 9টা হলো আমাদের মূল কর্মকাণ্ড। আর এই কাজগুলো আমরা বাস্তবে কিভাবে ইমপ্লিমেন্ট করব, শুধু তো প্ল্যান করে রাখলে হবে না, বাস্তবে তো কাজগুলো করতে হবে। বাস্তব প্রয়োগ: 1, সকাল 6টা থেকে 8টা, 3টে থেকে সকাল 6টা থেকে 8টা, 3 থেকে 5 বছরের শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা। সকাল 8টা থেকে 10টা, 6 থেকে 10 বছরের শিশুদের জন্য পড়াশোনা। 3, বিকাল 2টা থেকে 4টে, 18 বছরের ঊর্ধ্ব মায়েদের জন্য ক্লাস। 4, বিকাল 4টে থেকে 6টা, 11 থেকে 18 বছরের ছেলে মেয়েদের জন্য পড়াশোনা। ওরা স্কুল থেকে, হাই স্কুল থেকে বাড়ি ফিরবে, 11 থেকে 18 বছর তাদের বয়স। বিকেল 4টে থেকে 6টা ওরা দিন শিক্ষা করবে আমাদের কাছে। 5, সন্ধ্যা 6টা থেকে 8টা, 50 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষেরা তারা ইসলামী শিক্ষা নেবে আমাদের বক্তব্যে বসে বা গ্রামের মসজিদে বসে। 6, রাত 8টা থেকে 10টা, 18 থেকে 50 বছর বয়সী যে সমস্ত পুরুষ, 18 উপরে আর 50-এর নিচে এই যুবকরা তারা পড়াশোনা করবে ঈশার নামাজের পর থেকে রাত 10টা। এই হলো আমাদের বাস্তব রূপায়ণ প্রক্রিয়া। এবারে এই পরীক্ষাগুলো ম্যানেজমেন্ট কারা করবে, এই কাজগুলো করার জন্য ম্যানেজমেন্টের দায়িত্ব কাদের? কর্মী সভার বৈঠক। প্রত্যেক গ্রামের প্রত্যেক কমিটিতে 11 জন সদস্য থাকবেন।
সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ, হিসাবরক্ষক ও 5 জন সদস্য, মোট 11 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে প্রত্যেক গ্রামে, এবং এই 256টা গ্রামে আলহামদুলিল্লাহ তা আছে। 3, প্রত্যেক কমিটিতে অন্তত একজন করে আলেম, চিকিৎসক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজ্ঞ, কৃষিজীবী, শ্রমিক ও ব্যবসায়ী রাখতেই হবে। সব শ্রেণীর মানুষ যদি কমিটিতে না থাকে তাহলে আমরা সব শ্রেণীর কাছে এই কাজের জন্য তাদেরকে আমরা এই কাজে সংযুক্ত করাতে পারব না। কর্মী সভা, প্রত্যেকটি মহল্লায় 4টি করে কমিটি থাকবে, এক একটা মহল্লায়। সেই 4টি কমিটি কি থাকবে? 1 নম্বর হলো মহল্লা কমিটি। এই মহল্লা কমিটির কাজ কি? প্রতি বছরে মহল্লার প্রতিটি পরিবারের সার্ভে করে তার ভিন্ন পূর্ণ বিবরণ খাতায় লিখে রাখা এবং গ্রামের আর্থসামাজিক ও ধর্মীয় কাঠামোর মূল্যায়ন করা। যেটা মহল্লা কমিটি, ওরা পুরো গ্রামটাকে হাতে করে নিয়ে বুঝবে যে অর্থনৈতিক এই জায়গায় ঘাটতি, শিক্ষার এই জায়গায় ঘাটতি, মূল রোগটা ওরা টেনে বার করবে। এবার যে ডিপার্টমেন্ট যার এরা কাজের দায়িত্ব তাদেরকে দেবে। সেটা কি? খ, সার্ভে রিপোর্ট অনুযায়ী 3টি কমিটির উপর কাজের দায়িত্ব দেওয়া। গ, সব কমিটির সকল সদস্য নিয়মিত কাজ করছে কিনা তা ঠিকঠাক মতো লক্ষ্য রাখা মহল্লা কমিটির দায়িত্ব। ঘ, সম্পূর্ণ ইখলাসের সাথে গ্রামের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করা ও অপরকে উৎসাহিত করা। এটা হলো মহল্লা কমিটির কাজ। নাম্বার 2, এডুকেশন কমিটি, শিক্ষা বিভাগ। উপরোক্ত সময় ও বয়স অনুযায়ী গ্রামের প্রতিটি মানুষকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। খ, শিক্ষার সময় যারা অনুপস্থিত থাকবে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া। গ, স্কুল ছুট ছেলে মেয়েদের পুনরায় স্কুলে ভর্তির ব্যবস্থা করা। এটা এডুকেশন কমিটির দায়িত্ব। ঘ, শিক্ষার উন্নয়নের গঠনমূলক প্রশিক্ষণ, ট্রেনিং দেওয়া। উ, অবিবাহিত ছেলে মেয়েদের জন্য প্রি ম্যারেজ ট্রেনিং। চ, দিনী দাওয়াত ও ক্যারিয়ার গাইডেন্সের উপযুক্ত ব্যবস্থা করা। এই ক থেকে চ পর্যন্ত এই কাজগুলো মেনটেন্যান্স করবে এডুকেশন কমিটি। 3 নম্বর কমিটি, হেলথ কমিটি। গ্রামের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য একটা কমিটি থাকবে এবং এই কমিটির কাছে একেবারে সেই গ্রাম, পাশের শহর, তারপর বড় শহর, তারপর কলকাতা, তারপর চেন্নাই, তারপর বেঙ্গালুরু, এই সমস্ত জায়গার সমস্ত বিভাগের ডাক্তারদের নাম্বার ওদের কাছে রাখতে হবে। ডাক্তারদের নাম্বার, গ্রামের কারোর একজন দুর্ঘটনা ঘটে গেল, সে কোন ডাক্তারের কাছে যাবে, কিভাবে যাবে, এই পরামর্শ দেওয়াটাও হেলথ কমিটির দায়িত্ব। ওদের কি কি কাজ? 1, কোন মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো। খ, প্রয়োজনে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা। গ, মাঝে মাঝে স্বাস্থ্য সচেতনতা শিবিরকে মানুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। ডাক্তাররা এবং সরকার এটা চাইছে, যেমন ডেঙ্গু যে সময় আছে বর্ষাকালের শুরুতেই, আমরা কি করি, গ্রামের বাপ মা মানুষদেরকে ডাকি, কাছাকাছি কোনো একটা ব্লক হসপিটালে ডাক্তারদেরকে ডাকি এবং ব্লক যে স্বাস্থ্য অধিকর্তা আছে, কি বলে ওর, সিইও নাকি এবং সিএমওএইচ একটা ব্লক আছে, একটা ডিস্ট্রিক্ট লেভেলের আছে। এই সমস্ত যারা স্বাস্থ্য অধিকর্তা আছেন আমরা তাদেরকে চিঠি দিই। তারা অত্যন্ত আনন্দ সহকারে আসেন। তারা মানুষকে বোঝান যে আপনারা মশারি টাঙিয়ে শোবেন, গ্রামে কোথাও জল না থাকে। এই সমস্ত ব্যাপারে তারা যখন বক্তব্য রাখেন, তাতে করে আমরা এখান থেকে 10 বছর 5 বছর আগে যেভাবে মুসলিম মহল্লাগুলো ডেঙ্গুতে আক্রান্ত হতো, আমরা এই সচেতন শিবির করার কারণে আলহামদুলিল্লাহ সেই রোগ যন্ত্রণা অনেকটাই আমরা কমাতে পেরেছি। ঘ, ব্লাড, অ্যাম্বুলেন্স, ডাক্তার ও হাসপাতাল সম্পর্কিত যাবতীয় তথ্য মজুদ রাখার দায়িত্ব হল স্বাস্থ্য কমিটির। হেলথ কমিটির দায়িত্ব। হাত ভেঙে গেছে, কোন ডাক্তারখানায় যাবে? গ্রামে দেখা যায় সচরাচর হাত ভেঙে গেছে, ফটান করে গাড়ি করে নিয়ে গেল বসিরহাটে, যে দেখা গেল সেই ডাক্তার নেই। আমরা করি কি, ফুটপাট নিয়ে যাওয়া যাবে না, তুমি কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে, কোথায় দেখাবে, ওখান থেকে আমাদের স্বাস্থ্য কমিটির লোক তাকে ফোন করে দেখবে তিনি আছেন কিনা, থাকলে কটায় দেখবেন, এক্সরে করতে হবে, কোন ঘর খোলা আছে, সেইগুলোর নাম্বার রুগীর সঙ্গে দিয়ে দেওয়া হলো, তাহলে এক চান্সে সেখানে চলে গেল, তাহলে চিকিৎসার আর বিলম্ব হলো না এবং হয়রানিটাও হবে। এই কাজগুলো করবে স্বাস্থ্য কমিটি। গ্রামের 4 নম্বর একটা কমিটি থাকবে সোশ্যাল ডেভেলপমেন্ট কমিটি, সমাজ উন্নয়ন সংস্থা। প্রত্যেক গ্রামে একটা করে কমিটি থাকবে। এদের কাজ কি? ক, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে মাঝে মাঝে গ্রাম সাফাইয়ের কাজ করা। একটা গ্রামে যাচ্ছে, ঠিক মোড়ের মাথায় একটা গরু বেঁধে দেওয়া,
সেই গরুটা নোংরা করছে রাস্তার উপরে। বাইরের মানুষজন দেখে বলছে এই গ্রামের মানুষ কি, তারা রাস্তায় গরু বাঁধে। আমরা বাড়িওয়ালাকে পরামর্শ দিচ্ছি তুমি গরুটা একটুখানি দু হাত পায়ে ভিতরে বাঁধো, যেন নোংরাটা রাস্তার উপরে না হয়। এবং গ্রামে বর্ষাকালে গাছপালা সবকিছু ছেয়ে কাদা কেচড়ে একটা নোংরা হয়ে থাকে। আমাদের এই কমিটি যারা সোশ্যাল ডেভেলপমেন্ট কাজ করে, ওরা 2-10 জন বেরিয়ে গ্রামের গাছপালা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাস্তার উপরে একটা গর্ত আছে 2 জড়ি মাটি নিজেরা ফেলে দেওয়া। সব কাজ কি পঞ্চায়েতের ডিউটি? সব কাজ কি মেম্বারের দায়িত্ব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা তো ছোট ছোট করে এই কাজগুলো করতে পারি। সেই হিসাবে একটা গ্রাম সুন্দর রাখার জন্য তারা এই কাজগুলো করবে। জন্ম, মৃত্যু, বিবাহ, সভা সমিতি ইত্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করা। একটা বাড়িতে মানুষ মরে গেছে, আমাদের এই সোশ্যাল কমিটির সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাবে, যে কতজন আত্মীয় স্বজন, কটায় জানাজা হবে, তাদের খাওয়ার ব্যবস্থা আছে কিনা, জানাজা কোন মাঠে হবে, কে জানাজা পড়াবেন, কবর কোন জায়গায় হবে, সমস্ত খবরগুলো এরা নেবে। কারণ অনেক সময় দেখা গেছে খাটিয়া কাঁধে করে আমরা যাচ্ছি, সে যেতে যেতে বরকতুল্লাহর বিজলি কাটায় বেঁধে যাচ্ছে, খাটিয়া ভরাও, আবার অন্য পথ নিয়ে যেতে হবে। এই কাজগুলো হবে না। ইমাম সাহেব একটা কথা বলবে, একটু উঁচু না হলে কারোর মুখ দেখা যাচ্ছে না, আমাদের এই কমিটি সেখানে একটা টুলের ব্যবস্থা রাখবে, মাইকের ব্যবস্থা রাখবে, কোথায় খাওয়া হবে সে জায়গাগুলো দেখবে, লাশ কোন পথ দিয়ে কবরে যাবে সেটাও দেখবে। কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা মেনটেন্স করতে পারছি। পারিবারিক এবং সামাজিক ঝগড়া বিবাদে শান্তিপূর্ণ মীমাংসা করা। ভাই ভাই, কখনো দেওয়ার ভাবিতে, কখনো বাপ বেটার ঝগড়া হচ্ছে, তা বলতে পিছনে কেবল একটু পিনিং দিয়ে দিল, ও থানায় গেল কিছু। আমাদের কমিটির লোক তার সামনে দাঁড়িয়ে বলবে, শোন তুই মার খেয়েছিস, ভালো হয়েছে, তুই এখন যদি থানায় যাস তাহলে তোর ভাইটা জেলে যাবে, তোর চিকিৎসা করবে কি? তুই এক কাজ কর, তুই চিকিৎসা করা, আর ওরে বলবো তুই মেরেছিস, তুই কিছু টাকা দে, ভাইটা চিকিৎসা হোক, অন্তত কেসের হাত থেকে তোরা 2টো পরিবার বেঁচে থাক। থানায় গেলি তোর উভয় পরিবার নিশ্চিত। ঠিক এইভাবে গ্রামের এই সমস্ত সমস্যাগুলোকে মেটাবার চেষ্টা করা। প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, কোনো কিছুর কারণে প্রাকৃতিক বিপর্যয়ে যদি গ্রামের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কবে সেই বাইরের লোক গ্রাম নিয়ে আসবে, এর জন্য গ্রামের লোক অপেক্ষা করবে না। এই মহল্লা কমিটি, এই স্বাস্থ্য কমিটি বা আপনার এই কমিটি, সোশ্যাল ডেভেলপমেন্ট কমিটি, এরা সঙ্গে সঙ্গে তার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, এই হলো আমাদের টোটাল প্রক্রিয়ার। একটা গ্রামে 4টে কমিটি, মহল্লা কমিটি, এডুকেশন কমিটি, হেলথ কমিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি। একটা গ্রামে 4টে কমিটি থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিকতা এবং সৌন্দর্য, এই হলো একটা এমআইপিপি পূর্ণ প্ল্যান এবং পরিকল্পনা। আশা করছি মুসলিম মহল্লাগুলো যদি এইরকম সুন্দর হয়, প্রতিবেশী হিন্দুরা আমাদেরকে ওয়েলকাম করবে, অবশ্যই তারাও নিরাপত্তার জন্য আমাদের কাছে আসবে। যে কাজের কথা বললেন, সমাজে শুনলাম, এটা পরিপূর্ণ তো আহলে সুন্নাতুল জামাতের একটা মূল কাঠামো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাগুলি আলোচনা করে গেছেন, একদম একদম, এবং সাহাবা হুজুররা করে গেছেন, তাবেঈনরা করে গেছেন। সেই আদর্শ দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে অনেকটাই সরে ছিল আর কি। সরে থাকার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই পিছনটা যে আপনি দীর্ঘ 10 বছর চলছে কাজ, 10 বছরে আমার মনে হয় যদি আমরা কাজ করতে পারি, আপনি 10 বছর ধরে যা করেছেন ইনশাল্লাহ আরো 2-3 বছর 4 বছরে আমরা 20 বছরের কাজ করতে পারবো প্রজেক্ট, এবং বিশেষ করে প্রত্যেকটা গ্রামে আমাদের পৌঁছে দেওয়া। সেখানে যেভাবে আপনারা ছেলেগুলোকে তৈরি করছেন, যে ইমামদের সর্বপ্রথম যেটা বললেন আগে, ইমামদের ঘরে নিয়েই সবকিছু করতে হবে একদম। ইমাম সাহেব কিন্তু সেখানে আপনার ছেলেগুলো লোক তৈরি করবে, মানুষ তৈরি করবে, যাদের কাছে যতটুকু আল্লাহ তাদের বিবেক বুদ্ধি দিয়েছে বা লেখাপড়া করে যত, সে ইমাম তাদের ঘরে আরেকটু ফোর্স বাড়িয়ে দেবে আর কি। ফোর্স যদি বাড়িয়ে দেয়, তারাই দেখবেন পরবর্তীতে ওরাই গ্রাম কমিটি হয়ে ওরাই এই কাজগুলোকে, তখন আমাকে আর এই আপনার গ্রাম থেকে বা এনার গ্রাম থেকে বা ওনার গ্রাম থেকে লোকগুলোকে আমাকে টেনে নিয়ে আসতে হবে। গ্রামের মানুষ গ্রামের কাজ করবে,
এখানে একটা প্রবলেম হবে, যেটা আমাদের ওটা হচ্ছে বা হবে, এটা আমাদের নীতিকরণ হয়ে গেছে। এটা কি জানেন তো, কিছু করতে গেলে কিছু আমাকে দিতে হবে, কিছু করতে আমি যে কিছু করবো তার আমার কিছু দাও, মানে আমি ফ্রি খাটবো না। এখন এই যে আমি যে খাটছি বা আমি বা করছি, আমাকে আল্লাহবাক দিচ্ছে 10,000 টাকা মাসে দিচ্ছে, 10,000 থেকে আমি সময় এখানে নিচ্ছি আপনার 2 ঘন্টা। 2 ঘন্টা খাটবার পরে দেখা যাচ্ছে ওই মানুষটা একটা ডিমান্ড বাড়ছে যে আমাকে আরো যদি 5,000 টাকা দিত সংস্থা থেকে, সেটা কিন্তু আরেকটা আমি আবার স্ট্যাটাস করতে পারি। এই ভুল, এই মন্তব্যটা, এই ওদের যে মনের ভিতর 10,000 টাকা তোমার ইনকাম, 10,000-এর ভিতরে তুমি খেদমতে খালক করছো, তুমি তাহফুজের দিনের কাজ করছো। তাহফুজের দিন আর খেদমতে খাল, এই দুটো তোমাকে 10,000 টাকায় তোমাকে করতে হবে। তুমি আমাদের কাছে, আমরা করছি আহলে সুন্নাত জামাত থেকে করছি বলে তুমি আমার কাছে এসে বলবে ভাই আমার চলছে না, ভাই আমার আরো 2,000 হলে ভালো হয়, আমার 5,000 হলে ভালো হয়। এইগুলো পয়সা বা যেটা বিনিময়, যেগুলো করা পয়সার বিনিময় এবং পয়সাটাকে লোভ, আমাদের এই কার্যক্রম থেকে পয়সার লোভের ব্যাপারটা আমাদের কাছে মানুষকে তুলতে হবে। কারণ এখন যুগের একটা এমন এক যুগ হয়ে গেছে, এই ফোন ছাড়া মানুষ চলছে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে আপনি বললেন যে এই কি খেলে যে বললো ফ্রি ফায়ার, ওই খেলা থেকে তাদের সংযম করে নিয়ে আসছে, মেয়েরা নিয়ে আসছে, তাদেরকে সরিয়ে আনছে। এটা একটা বিশাল বড় কাজ, এটা একটা বিশাল বড় সমাজের একটা অনেক বড় কাজ। কারণ আজকে ছেলেরা, মেয়েরা এবং আমরা যারা শিক্ষকতা করি, যারা বক্তা, যারা আলেম সমাজ যারা আছে, প্রত্যেকে কিন্তু হয়েছে কি, যখন আমার ফ্রি টাইমটা হচ্ছে, আমি রাত্রি 1:30টার সময় কোনোদিন আগে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বা পড়ার জমানায় আমরা রাত 1:30টা পর্যন্ত পড়ি না, 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। এখন আপনি ফ্রি রয়েছেন, আমি ফ্রি আছি, কিন্তু ঘরের মধ্যে বসে শুয়ে শুয়ে মোবাইল 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আমাদের 4টে বেজে যাচ্ছে, ঘুম আসছে না মোবাইল। আমার বক্তব্য হলো ওই মোবাইল দেখা, যে আমি 4 ঘন্টা মোবাইল দেখছি, 4 ঘন্টা যদি আমি একটু কেতাব মোতালা করি বা এই জিনিসগুলোকে নিয়ে একটু যদি ভাবি, তাহলে কিন্তু আজকে আমরা অনেকটাই কিন্তু অনেকটা মানে আমরা 80% আমরা ডেভেলপমেন্টের দিকে চলে যেতে পারবো। যেটা আমাদের দেখেন, কাজ করলে যখন এই যে কেরালা মডেল আপনি যেটা বললেন এর বিরোধিতা করছে, তার মানে কি, তাহলে আপনি কাজ করছেন, কাজ হচ্ছে। যে ব্যক্তি আমার যে সমালোচনা করবো, আমি মনে মনে ভাবি যে আমি কাজ করছি, কাজ করলে সমালোচনা আছে, কাজ না করলে কোনো সমালোচনা নেই। তারই জন্য এই যে আপনার একটা মাইয়ের বাড়ি, তাদের এই কর্মস্থানে যাওয়ার রাস্তা, কবর খনন হয়েছে কিনা, তাদের ওখানে দাঁড়িয়ে ইমাম সাহেব যে বক্তব্য দেবে, একটু উঁচু জায়গার দরকার, প্রয়োজন আছে, এই যে কাজগুলো এগুলো তো মারাত্মক। তো আপনি তো পরিপূর্ণ ধরেই নিয়েছেন সবকিছু, আর তো কিছু বাকি নেই। এবার কাজে আমাদের ঘরে আপনি 200 কতগুলো গ্রাম করছেন এখন, 256 জন হচ্ছে। আমরা চাইবো অন ক্যামেরা, আমি বলে যাচ্ছি, এটা 256 নয়, তো আমাদের যতগুলো গ্রাম আছে, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বলে কথা নয়, সারা ওয়েস্ট বেঙ্গল আমাদের ছড়িয়ে করতে হবে। তো সেই জায়গাটা একটু বলি। হ্যাঁ, বলুন। প্রথমে যে কথাটা বললেন ইমাম সাহেবদের কথা, যে আর একটু যদি ভালো হয়, এই জায়গাটা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে বলছি, ইমামদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। কিভাবে? যে ইমাম সাহেবদেরকে আমরা যখন এই কাজে নিয়োজিত করি বা যুবকদেরকে যখন নিয়োজিত করি, ওদেরকে আমরা বিশেষ 4টে জিনিসের পরামর্শ দিই। নাম্বার 1, কথা কম বলা। আচ্ছা, যত কথা কম বলবেন আপনি তত সুন্দর কাজ করতে পারবেন। নাম্বার 2, অত্যন্ত সবর ইখতিয়ার করা। অনেকে অনেক কথা বলবে, তার উত্তর আছে, এরপরে উত্তর না দিয়ে ধৈর্য ধারণ করা। নাম্বার 3, আপনার এই কাজের জন্য আপনাকে একেবারে লিল্লাহিয়াত, খুলুসিয়াত নিয়ে আপনার কাজ করা, যের জন্য আমি কোথাও থেকে কিচ্ছু পাবো না, কিন্তু আমাকে কাজ করতে হবে, এই ইখলাস আপনার ভিতরে ঠিক রাখা। নাম্বার 4, যেটা নবী এবং রাসূলদেরকে সমকালীন যুগের বেদিনরা বলতো, মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আপনারা এই যে কাজ করছেন গ্রামের জন্য, মহল্লার জন্য, এর পারিশ্রমিক আল্লাহই দেবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কিছু দেবে না, কাইয়ুম সাহেব কিছু দেবেন আপনাকে, আপনার পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই শপথ বাক্য পাঠ করিয়ে আমরা গ্রামের যুবকদেরকে পথে নামাই।
বা ইমামদেরকে আমরা ডিপ্লোমা কোর্সে আনি আর গ্রামের কাজ করাই, আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। যে ইমামদেরকে আমরা এত ছোট মনে করতাম, ওই যে ছেলেটা করে কথা বলছিল, এখান থেকে ধরুন 70 কিলোমিটার দূর থেকেও আসছে ইমাম ডিপ্লোমা কোর্স করতে, ওতে এই টাইমে তারাও খেতে পারতো। আলহামদুলিল্লাহ ওদের মানসিকতা এবং আস্তে 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 ডিমের ভিতর থেকে ওরা বার হচ্ছে সমাজের। এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো মোবাইল সম্পর্কে যেটা বলছিলেন, আমরা মায়েদেরকে এই পরামর্শ দিই যে কোনোদিন সন্তানের সামনে মোবাইল চালাবেন না। আপনার বাচ্চা, আপনার প্রয়োজনীয় আপনি ভালো কাজেই চালাবেন, কিন্তু বাচ্চার সামনে চালাবেন না। আপনার বাচ্চাকে ঘুম পাড়িয়ে বাচ্চার আড়ালে আপনি আপনার প্রয়োজনীয় মোবাইলটা চালান। এক। দ্বিতীয় নম্বর, সবার সময় কোনো মায়ের হাতে মোবাইল থাকবে না। আপনি আপনার বুকের ভেতরে মোবাইলটা রেখে আপনার সন্তানকে রাখুন। এতে ধীরে ধীরে আমরা বাচ্চাদেরকে মোবাইল ছাড়া করতে পারছি ধীরে ধীরে। 3 নম্বরে লাস্টের যে কথাটা বলছিলেন একটু ভুলে যাচ্ছি যেন, সর্বশেষ কি কথাটা বলছিলেন হুজুর? আমি যেখান থেকে স্টপ করে দিলাম। সব জায়গায় পৌঁছানো মডেলগুলো হ্যাঁ, টোটাল ওয়েস্ট বেঙ্গলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ত কবুল করুন। ততক্ষণে আমরা এখান থেকে এই যে সেন্টারটা আমাদের 24 পরগনা রিজিয়ন, তারপরে উত্তর আর দক্ষিণ মিলে 24 পরগনা রিজিয়ন জোন, এই জোনে আমরা এখান থেকে এখন আমরা আসামে ট্রেনিং করতে পারি। ওদিকে ধরুন মালদাতে আমরা কড়ামুক্ত চলছে, আমাদের মালদায় 6টা চলছে, ওখানে একটা কোঅর্ডিনেটর আছে। আমরা কুচবিহারে চালাতে পারছি। কুচবিহারে কটা আছে? কুচবিহারে প্রায় 120-130 হবে। সেটাও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করছিলাম। এবারে ওরা যখন আরো বেড়ে গেছে, ওরা আলাদা রিজন আমরা করে দেবো। এবং এখান থেকে আমরা আসামে কোঅর্ডিনেটর করা আছে কারণ 14টা রেঞ্জ। মক্তব সংখ্যা কত? 500 অধিক। সেটাও আমরা এখান থেকে ওখানে। আচ্ছা, দরং জেলায় আছে কি? দরঙ্গে কোনো লিস্ট দেখতে আমি দেখলে দরং জেলাটা আমি নেব। যতগুলো আজ আমি এই 22 তারিখে যাচ্ছি, আমি কি আলোচনা করি, আমি রিপোর্ট আপনাকে প্রয়োজনে আমাদের যারা রেঞ্জ কোঅর্ডিনেটর আছে একজনকে তাহলে আপনার সঙ্গে দিয়ে দেবো। একদম একটু মাথায় রেখো, হুজুরি নাম্বার দিয়ে ওই যেমন দরঙ্গে যাচ্ছেন, গাড়িতে যাবেন, ওই জন্য বাই রোডে যাবেন। তোমাদের ভিতরে যে 17 জন যদি একজন যায়, তাহলে আমাদের কোঅর্ডিনেটর যারা আছে ওদেরকে যদি ওই জায়গায় একটু ডেকে নিতে, কারণ ওখানে যাওয়ার পরে আমাকে তো বোঝাতে হবে। সেটা ওরা আপনারা সেটা ভালো বোঝাতে হবে, আমার থেকে অনেক বেশি ভালো। আমি একটা কাজ করলে হয়, আমি গিয়ে পৌঁছে গিয়ে আমি আলোচনা করে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বলে দেবো, ট্রেন করে চলে গেল। কোনো অসুবিধা নেই, আমি তখন 10-12 দিন থাকবো, কোনো অসুবিধা নেই। 2 দিন টাইম দিয়ে দিলাম, ওখানে চলে যাবেন। আর এদের যারা ওখানে কাজের লোক আছে তাদেরকে একটু সঙ্গে ডেকে নিই। হ্যাঁ, ওখানে এলাকা কোঅপারেট করে দেবেন একদম। এবং ওখানে আসামি এবং কুচবিহারে প্রচুর দেওবন্দি এলাকা তো না, বাসকান্দি দেব। হ্যাঁ, আমরা সেই সমস্ত দেওবন্দি এলাকার ভিতরে ঢুকে গেছি, একদম তাদের ভিতরে ঢুকেও আমরা এখন কাজ করতে পারছি। এখন তো ওই বদরুদ্দিন আজমল যে আছে না, ইউটিএফ, ও এখন খুব বড় কাজ করছে। তাছাড়া এখন ওই জায়গাতে এই শিক্ষার ব্যাপারে এখন কিন্তু গোড়ামোটা নেই না, এবার মোটামুটি না। তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস এর দিকে আসছে না, বুঝলে? শিক্ষাটা তুমি নাও, সবাই শরীয়তের শিক্ষা নাও। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার কি বলে, ওখানে বাসকান্দি যিনি পীর সাহেব ছিলেন, আজ থেকে আমি 20 বছর আগের কথা বলছি, তখন ওখানে কিছু মানে বাংলাদেশের কিছু পীর মানে সব বেদাত, ফুল বেদাত, সেরেক বেদাত যেগুলো করার আর কি, সব একদম ফুললি করে। বাসকান্দি বিশ্বাস বলেছিল যে বাবা তোমরা, আমি ইন্তেকালের পরে তাজদিদে বায় করতে হয়, তাহলে ফুরফুরার বিশ্বাস হচ্ছে হাক্কানি পীর, ওনাদের কাছে গিয়ে তোমরা কি করো। তা উনি ইন্তেকাল করার পরে 80% না হলেও 70% মানুষ পুরো ঘুরে ফুরফুরার দিকে চলে এসেছে। এবং যারা আছে তারা কিন্তু আমাদের এই যে গুণ যেগুলো আছে, কিয়াম, সালাম, এইসব, এগুলোর দিকে ওদের কোনো বাধা কোনো কিছু নেই। যেমন কিয়াম হয়, কিয়াম করে, কিয়াম হয় না, কিয়াম করে। আলহামদুলিল্লাহ, এটাই তো দাদা ওইটাই বলতে চাইছি। ওরা যেটা বলেছিল ওরা এখন সেটাকে আরো আপডেট করে নিয়েছে, যে এটাকে মতনৈক্য করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এটাকে নিয়ে আমরা একটা জায়গায় আসি। আর যদি আজকে এই একটা জায়গায় আমরা আসতে পারি, আমরা তো এইভাবে মানুষের শিক্ষা যদি রাখতে পারি, তাহলে এটা আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আর কমকে নিয়ে আর এক শ্রেণী দেখেন আমাদের বিরোধী থাকবে, বিরোধী থাকবে। রসুল পাকের যুগে ছিল, আমাদের পীর মাশায়েখদের যুগে ছিল, এখন আমাদের যুগে থাকবে। সেগুলোকে নিয়ে আমাদের কোন রকম ভাবে
তাদের নিয়ে কোনো আলোচনা দরকার নেই। আমরা আগে এবার যাবো, কাজ করবো মানুষের কাছে। মানুষ এখনের কাছে যারা শিক্ষিত মানুষ, বাইরে বিদেশে থাকে, যেরকম কোনো জিনিস হলেই ধরে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ যুগে ছিল এটা, তা ওনাদের চতুর্থ জন যে আলেম ওলামা যারা আছে, এদের কাছে আমরা উঠে যাচ্ছে। আরে শেষ এটা শিক্ষিত মানুষের কাছে আওয়াজ, কিন্তু জি 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 একটা আওয়াজ এসছে। একদম 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 কেন এসছে? আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কর্মকাণ্ড, আমাদের এই ফেতনার জন্য। এই ফিটনেস ছোটখাটো জিনিস দিয়ে একে কাফের বলে দেওয়া, ওকে মুশরিক বলে দেওয়া, ও না জায়েজ করছে, ও হারাম করছে, ও জানাজার নামাজ পড়া যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না। আরে কাফের তুমি কাকে ফতোয়া দিচ্ছ? তুমি সে যদি কাফের যদি না হয় তা কি হবে সে চিন্তা। আর কেউ যদি দাজ্জাল যদি না হয়, তাকে যদি দাজ্জাল বলে সে কোথায় যাবে? হ্যাঁ, বড় বড় আলেমরা আপনার দাজ্জালের ফতোয়া দিচ্ছে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসার শিক্ষক আমার কাছে আওয়াজ এসেছে, আমি তাকে দেখলাম তো ফতোয়া দিচ্ছে দাজ্জাল কে, দাজ্জালের কি বলছে, দাজ্জালের ডান হাতে হচ্ছে জান্নাত, বাম হচ্ছে আমাদের জন্য জাহান্নাম। তাহলে আমি যদি দাজ্জাল হয়ে যাই তাহলে তো ওই রাত্রি ওর ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। আমি আজকে শুনে যাই ওই একদম সদ্য রাত্রি ওর ব্যাখ্যা দিয়েছি। আমি দেরি করি না না, এগুলো আমরা ঘরোয়াভাবে পরিবেশে বলছি, এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে কথাগুলো, এটা তো আমাদের ক্ষতি হচ্ছে। একদম আমরা কেন একজন আলেমের সমালোচনা করব? আমাদের যদি বসার যদি এ হয়, আমাদের মানুষ যদি আমরা একসঙ্গে বসে যাই, ভাই কি বলে কোন রকম ক্যামেরা নাই, এসব বসে একটু দেখি তুমি কি বলছো, আমি কি দেখি, তারপরে বসো দেখি, মিটে গেল। আর এই দ্বন্দ্ব ঝগড়া করে আজকে ওয়াকফ থেকে শুরু করে, আজকে স্টেট থেকে শুরু করে সবাই, আজকে কলকাতা আজকে সমাবেশ চলছে, এত ডেলি সমাবেশ চলছে কি দিয়ে ওয়াকফ নিয়ে। মানুষ যাবে কোথায়? মানুষ খাওয়া দাওয়া আছে? এই সরকার আসার পর থেকে আপনার কি মানুষের ব্যবসা বাণিজ্য আছে? আপনার বেলা 1:30টার সময়, শুক্রবার বেলা 12:30টার সময় বলছে আপনার আধার কার্ডের নাম ইয়ে করতে হবে, পরিবর্তন মোবাইল নাম্বার দিতে হবে, আপনার দিতে হবে। দেখা যাচ্ছে 50-56 বছর 60 বছরের মুরব্বী বয়োজ্যেষ্ঠ চলে যাচ্ছে, দাদা নামাজ পড়বেন জন্য, বলে বাবু আমার ছেলেরা মরে যাবে, আমাদের কাগজটা ঠিক করছি। আমার কাছে নামাজ সরিয়ে দিচ্ছে, রোজা সরিয়ে দিচ্ছে, শরীয়ত সরিয়ে দিচ্ছে, কোরআন সরিয়ে দিচ্ছে, হাদিস আপনার কি মসলা, যেসব মশলাগুলো আমাদের খুব কঠোরভাবে মেনে চলি সেগুলোকে পুরো আম করে দিচ্ছে। এই তো অবস্থা আমাদের। শুধু বললেন বলে একটা কথা মনে উঠেছিল, ওইটার আগে আর একটা বিষয় আমি মানে আপনাকে বলবো আর কি, প্রশ্নটা আপনার কাছে, সেটা হলো আপনি আপনার বক্তব্যের ভিতরে একটা জায়গায় বলেছেন যে আমাদের 256টা যে মডেল স্কুল চলছে, এই মডেল স্কুলগুলোতে বসিরহাট বিশ্বাস কেবলার ব্যাপারে বা দাদা হুজুর কেবলার আদর্শের ব্যাপারে কুইজ কন্টেস্টেও ওদের কোনো ক্ষেত্রে কোশ্চেন থাকে। তো এখানে আমার একটা প্রস্তাব ছিল যে আমাদের মডেল স্কুলগুলোতে যে ক্লাসগুলো চলে, অন্তত যে কোনো একটা ক্লাসে আমরা নিজেরা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ লাইফ হিস্ট্রি এবং বসিরহাট বিশ্বাস কেবলা লাইফ হিস্ট্রি ও হুজুর কেবলাদের জীবন আদর্শ ও তাদের কার্যকারিতার উপরে ছোট্ট একটা কেতাব রচনা করে, যে কেতাবগুলো আছে সেগুলো তো অনেক বড় বড়, ছোট্ট একটা কেতাব রচনা করে মূল বিষয়গুলো তুলে ধরে আমরা ক্লাসে চালাতে পারি। এটা খুবই ভালো প্রস্তাব। আমি গতদিনই আলোচনা করছিলাম যে দাদা হুজুরের জীবনীটা একটু উর্দুতে ট্রান্সলেশন বলছিলাম। অ্যাকচুয়াল ক্লাসের বই, তার যে ভাষা, আর বসিরহাট আল্লাহ হুজুর কেবলার লিখিত যে কেতাবগুলো, তার যে ভঙ্গিমা, হুজুর আল্লাহর কেতাবগুলো কোনোটা ক্লাসিক্যাল কেতাব না, এগুলো হলো ফর স্টাডির জন্য। হুজুর কেবলার যে কেতাবগুলো আছে এটা স্টাডি করার জন্য। ক্লাসিক্যাল কোন কেতাব কিন্তু ফুরফুর হাসান ছাড়া উল্লেখযোগ্য আমার বার করতে পারিনি। কারণ একটা বই যখন আমি ক্লাস 5 এর জন্য বার করবো, তো ক্লাস 5 এর মতো ভাষা দিয়ে আমাকে লিখতে হয়।
আর যখনই ওটাকে আপনি মডেলিং করতে যাবেন তখনই বলবে এটার বিরোধী হচ্ছে, আর এক যন্ত্রণা। সেই জন্য হুজুরাল্লামা এবং মেজুল কাবলা, পাঁচজুল কাবলা বা জাদুজুল কাবলা তাদের সম্পর্কে সমাজে অনেক বই আছে। আমরা এই বইগুলোতে অতিরিক্ত স্টাডি করার জন্য বাচ্চাদেরকে দেওয়াটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। আর মূলত মডেলের বাচ্চাদের মাঝখানে এই সমস্ত কেতাব নেওয়ার মতো তাদের ওদের থাকে না, স্বাভাবিক। আমরা যদি খুব ছোট ছোট না, ওটা আমাদের মাদ্রাসার জন্য একটা ইয়ে আছে 5 to 10। আমাদের সিলসিলাগত বিষয়টুকু 5 to 10 কোন একটা ক্লাসে একটা সেই ক্লাসের মতো একটা কেতাব আমরা দিতে পারি, এর একটা আলোচনা হয়ে আছে। সেটাকে আমরা মডেলিং করতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কারণ শিক্ষার জগৎটা একটা আলাদা, আপডেট হচ্ছে। তাছাড়া তখনকার ভাষা এখনকার ভাষা। যেমন আমার দাদু যারা সেজুল কেতাব লিখেছিলেন বিবিও সাওহারের নাসিহা, বিবিও সাওহারের নাসিহা। তা নহজুল কিবলার জামাই মানে জেদায়তুল্লাহ পত্রিকা তিনি সম্পাদক ছিলেন, উনি আমার আব্বাকে বলেছিলেন যে ভাই বিবিও সাওহার স্বামী স্ত্রী, যে সাওহারটার নামটা তুলে দিয়ে স্বামী স্ত্রী করে। তখন উনি ওনাকে স্বপ্ন দেখে বলছে যে তুমি আমার কলমের উপর কলম চালাবে, যেটা আছে সেটাই থাকবে। এবং আমার আব্বা যারা ফুলফরাসির মত ও পথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেতাবটা যদি হয় সেটা আমাকে বলবেন, আমি দরকার আছে। কত বেশি কত আপনার কত 14-15 পৃষ্ঠা, ভালো আছে। ওই একটা কেতাব তো দিয়ে দেবো আমাদেরকে। পাতলা, বেশি মোটা না। ওটা আপনার আল্লামা নেসারউদ্দিন সাহেবের খলিফা কায়েদ সাহেব বলে উনি লিখেছেন। উনি আমার আব্বার নামে উনি সুন্দর করে আছে। আচ্ছা, আমি দিয়ে আপনার কথার সাথে আমি একটু সংযুক্ত করছি। এমনি আমাদের বোর্ড অফ ইসলামিক এডুকেশন বলে আমাদের মাদ্রাসাগুলো যে বোর্ডের দ্বারাতে নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়, আমাদের সিলেবাসে আমরা মির্জা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির যে তাহকিকুল মাসাইল, ওটা আমরা আপাতত তাহকিকুল মাসাইলটা চালাচ্ছি। ওটা খুব ভালো। বসিরহাট পীর সাহেব কেবলার লেখা একটা বই আছে নাসরুল মুস্তাহিদ, হ্যাঁ দাফিল মুফসিদিনও চলে, বলছি ওটা বলছি নাসরুল মুস্তাহিদ, যার মূল বিষয়বস্তু হল হানাফি মাযহাবের মাসআলাগুলোর সমস্ত আদিল্লা তো বসিরহাট পীর সাহেব কেবলা ওই কিতাবে পেশ করে দেন। ওটাও আমরা আমাদের সিলেবাস ভুক্ত করেছি। এর উপরে দাফিউল মুফসিদিন বলে বসিরহাট পীর সাহেব কেবলা, হ্যাঁ বোরহানুল মুফাল্লিদিন সিলেবাসের মধ্যে, সিলেবাসের ভিতরে। সেটাই বলছি। কিন্তু আমরা এতগুলো খেতাব পরিচালনা করার পরেও আমরা যে পূর্বরা বিরোধী তখন তো যাচ্ছে না। আজ কদিন হলো আসলাম, কদিন হলো আসলাম, 9 তারিখ 9 আর 19, 11 দিন ধরুন। কিন্তু টেলার চালায় দিচ্ছে না। 9 তারিখ আর 19 তারিখ, আজকে 19 তারিখ, জি তার কদিন হলো? 11 দিন। 11 দিন বয়স তো, এখন তো আপনি এখন বাচ্চা আছে। 11 দিনের বাচ্চা বেশি কথা বলতে পারে কি? মায়ের দুধ খায় আর শুয়ে থাকে, ঘুমাও আর ঘুমান জাগ্রত দ্বারা জাগিয়ে দেন। আপনি ওটা পড়লে হবে না, আমি জিজ্ঞেস করবো পড়বে না না, ও লাইন এসে গেছে, ডেলিভারি সময় হয়ে গেছে, আজকে বেড়া গেছে। যে কথাটা বলছিলেন যে আমাদের বদনামের শেষ নেই, কিন্তু শিক্ষিত সমাজ তাদের তো চোখ আছে, তারা তো বুঝে নেবে। হ্যাঁ অবশ্যই। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার যখন আমরা ডিড লিখি, আমরা ডিডের ভেতরে আমাদের সমস্ত মাদ্রাসার ডিডে একটু যদি ক্যামেরা আপ টু ক্যামেরার দিকে আপ টু জামিয়া রহমানিয়া দলিল পর্যন্ত সবই আমাদের এই মর্মে লেখা থাকে। কি দলিলের যা বয়ানপত্র সব উপরে লেখা হয়ে গেছে। এবার আমাদের বক্তব্যটা আমরা লিখছি, প্রকাশ থাকে উক্ত জমিতে ইসলামী শিক্ষার অগ্রগতির উদ্দেশ্যে যে মাদ্রাসা নির্মাণ করা হইবে তাহা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষানীতি ও তাহার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ও মাসলা মাসাইল ব্র্যাকেটে কোরআন হাদিস ইজমা ও কিয়াস অনুযায়ী উক্ত মাদ্রাসা পরিচালিত হইবে। মাদ্রাসা পরিচালনার সুবিধার্থে অল ইন্ডিয়া সুন্নাত